খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, বিমান ভ্রমণের উপযুক্ত না হওয়ায় ঢাকায় রেখে চিকিৎসা চলবে। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 4 নারী পেলেন রোকেয়া পদক, বেগম রোকেয়ার সমাজ বিনির্মাণের পাথেয় মন্তব্য প্রধান উপদেষ্টার। জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে, মন্তব্য তারেক রহমানের। দুর্নীতি কমাতে ধারাবাহিক রেকর্ড একমাত্র বিএনপির আছে। গুমের মামলায় হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি, আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। দেখছিলেন ট্রান্সমিট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধীর উন্নতি অব্যাহত রয়েছে বলে জানা গেছে। বিমান ভ্রমণের উপযুক্ত না হওয়ায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা আরেক দফা পিছিয়ে যাচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সের জন্য আজ শিডিউল প্রত্যাহারের আবেদন জানিয়েছে সংস্থাটি। এর আগে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবারে ঢাকায় অবতরণের অনুমতি চেয়েছিল, যা বরাদ্দ করাও হয়। সর্বশেষ ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার সুস্থতাকে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে মেডিকেল বোর্ড। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রেমান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসা নিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর থেকে অবস্থা এখন পর্যন্ত আর অবনতি হয়নি, যেটি চিকিৎসকরা জানিয়েছেন। অবস্থা অপরিবর্তিত আছে এবং যে সমস্ত ওষুধ তাকে দেওয়া হচ্ছে সেগুলো তিনি গ্রহণ করতে পারছেন। তবে আজকে বিকেলের দিকে দলের স্থায়ী কমিটির সদস্য, যিনি বেগম খালেদা জিয়ার চিকিৎসকও ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি ব্রিফ করবেন। আজকের শারীরিক সবশেষ কি অবস্থা সেটি তিনি জানাবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, লন্ডন থেকে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, তিনি কিন্তু বাংলাদেশে এসেছেন এবং তিনি হাসপাতালে প্রতিদিন আসছেন, আজকেও আসবেন। এবং এই যে চিকিৎসক টিম, এই পুরো টিমটি কিন্তু আসলে নেতৃত্ব দিচ্ছেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের যেই হসপিটাল, সেখানকার চিকিৎসক এবং ঢাকার যারা চিকিৎসক রয়েছেন, সবাই মিলেই কিন্তু বেগম খালেদা জিয়ার এই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। এখানে যেটি এতদিন ছিল, আজকেও রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শক্ত অবস্থান রয়েছে, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে তারা কাজ করছে। সাধারণ মানুষের ভিড়ও কিন্তু রয়েছে। নেতাকর্মীদের পাশাপাশি অনেক উৎসুক মানুষ এখানে আসছেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার জন্য, খোঁজ জানার জন্য। আসলে গণমাধ্যমের কাছ থেকে, গণমাধ্যম কর্মীদের কাছ থেকে তারা জানতে চাচ্ছেন বেগম জিয়ার স্বাস্থ্যের সবশেষ কি অবস্থা। তারা উদ্বিগ্ন, অনেকে দোয়া করছেন আমরা দেখছি। যদিও বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার একটি বিষয় বলা হচ্ছে, এই হাসপাতালের সামনে এসে ভিড় না করে সবাই ঘরে কিংবা মসজিদে গিয়ে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করা। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকেও কিন্তু দোয়া চাওয়া হয়েছে। তো এই হচ্ছে এইবারকের হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা। রেমান, ধন্যবাদ আপনাকে। দর্শক, এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। বেগম রোকেয়া যে স্বপ্নের কথা বলেছেন, সেই পথে অগ্রসর হওয়া সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা কর্মসূচিতে পালিত হচ্ছে বেগম রোকেয়া দিবস। রক্ষণশীলতার শেকল ভেঙে জেগে উঠেছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তিনি ছিলেন স্বকীয় মেধায় দর্শনে প্রজ্বলিত নতুন সমাজ গড়ার কারিগর। দিবসটি উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নারী মুক্তি ও মানবাধিকার নিয়ে ব্যাপক সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। প্রধান উপদেষ্টা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এবছর 4 নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করেন। আজ 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। রক্ষণশীলতার শেকল ভেঙে জেগে উঠেছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তিনি ছিলেন স্বকীয় মেধায় ও দর্শনে প্রজ্বলিত নতুন সমাজ গড়ার কারিগর। শুধু দিবস ভিত্তিক ও কাগজে কলমে তাকে বেঁধে না রেখে বছর জুড়ে নিয়ে চর্চার কথা বললেন সংশ্লিষ্টরা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ জনি। পায়রাবন্ত গ্রামে রোকেয়া সাখাওয়াত হোসেনের বাড়িটি অবহেলায় হারিয়ে যাচ্ছে।
তবে চকচক করছে দেশের শাসকদের লাগানো শান বাঁধানো গাছের গোড়া আর নামফলক। নারী জাগরণের অগ্রদূত মহিষী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস ৯ ডিসেম্বর। দিনটা ঘটা করে পালন হলেও বছরের বাকি সময় তার স্মৃতি ও ভাবনা থাকে উপেক্ষিত। রোকেয়া অনুরাগীদের অভিযোগ, স্বাধীনতার পর তার আদর্শের বাণিজ্যিকরণ হয়েছে। এতে হতাশ ভক্তরা। অনেক স্বপ্ন ছিল আমি ওনার জন্মস্থানে আসব, তো আজ আমি এসছি, কিন্তু আমার কিছুটা স্বপ্নভঙ্গ হয়েছে। বেগম রোকেয়ার জন্মভূমিটা যেটা যে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র কয়েকটা ইটের মধ্যে এখনো পড়ে আছে, এটা বারবার বলা হয়েছিল এটা তথ্য অধিদপ্তর থেকে এটাকে নতুন করে এটাকে আবার গুছিয়ে তোলা, কিন্তু সেটা আজ পর্যন্ত হয়নি। এই সরকার বেগম রোকেয়া কেন্দ্রিক এই প্রতিশ্রুতির বেড়াজালে না থেকে বেগম রোকেয়ার জন্য উনি কিছু করবেন। যত প্রতিশ্রুতি দেওয়া হয় তার বাস্তবায়ন একটিও হয়নি। মানুষ এসে থাকার ব্যবস্থা হবে এবং থেকে সে গবেষণা করবে। রোকেয়ার এই মরদেহ এই উত্তর ২৪ পরগনার পানিহাটি থেকে এখানে স্থাপন করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, মেলা বা দিবস নির্ভরতা নয়, বেগম রোকেয়ার চেতনাকে বাঁচাতে প্রয়োজন ধারাবাহিক কর্ম ও গবেষণা। আর কর্তৃপক্ষ বলছে, বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রকে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। তো দুস্থ নারীদের জন্য রোকেয়া স্মৃতিকেন্দ্রে চালু ছিল সেলাই প্রশিক্ষণ এবং শিশু কিশোরদের জন্য যাদের বয়স ৫ থেকে ১৮ তাদের জন্য চিত্রাঙ্কন এবং সঙ্গীত। আশা করছি এই প্রশিক্ষণ কর্মসূচিগুলো চলমান নিশ্চয়ই থাকবে সামনে, এবং এগুলো চালু থাকলে এই স্মৃতিকেন্দ্র আবারও সেই যে ঋত গৌরব সেটা আবার ফিরে পাবে। চেতনাগতভাবে রোকেয়াকে ধারণ করলে দিবসের প্রয়োজন হয় না, কিন্তু একটা বিশেষ দিবস থাকাটা খারাপও নয়। ওটাকে কেন্দ্র করে আমাদের চেতনার চর্চাটা একটু বৃদ্ধি পায়, এইটি আমি মনে করি। আর পায়রাবন্ধকে বিশ্ব দরবারে পরিচিত করানোর একটা উদ্যোগ জাতীয়ভাবে গ্রহণ করা দরকার। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর মিঠাপুকুরের পায়রাবন্ধে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। তার জন্ম ও মৃত্যু দিবস একই দিনে পালন করা হয়। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, মিঠাপুকুর, রংপুর। বিএনপির আমলে বাংলাদেশে দুর্নীতি বিরোধী লড়াই শুরু হয়েছে এবং জনগণ দায়িত্ব দিলে সে লড়াইয়ের নেতৃত্ব দিতে বিএনপি আবারও প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এমনটি জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জিয়াউর রহমানের প্রশাসন বাংলাদেশে শৃঙ্খলা ফেরানো, পরিচ্ছন্ন সরকারি সেবা ও অর্থনীতিকে মুক্ত করার কাজ শুরু করে। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সময়ে সরকারি প্রতিষ্ঠানে আধুনিকায়ন শুরু হয়। ২০০৪ সালে দুদক গঠন বাংলাদেশের জবাবদিহিতার বড় অগ্রগতি এনে দেয়। বিশ্বব্যাংক, এডিবিও এর প্রশংসা করে। টিআইপির জরিপকে সামনে এনে তারেক রহমান বলেন, ২০০২ সাল থেকে ২০০৫ সালে বাংলাদেশের দুর্নীতি অনেকটাই কমে আসে। বিএনপির আমলে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অগ্রগতি হলেও মাঝখানে বেশ কয়েক বছরের অব্যবস্থাপনায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই কঠিন হয় বলে লিখেন তারেক রহমান। তবে বিএনপির সৎ নেতৃত্ব, শৃঙ্খলা ও জনগণের সমর্থন একসাথে থাকলে তা অসম্ভব নয়। আওয়ামী লীগের গত ১.৫ দশকের শাসনামলে গুম করে জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক ও ১১ সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। এই মামলায় গ্রেফতার থাকা ৩ আসামি মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ২ জন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও আহমেদ তানফির মাজাহার সিদ্দিকীকে সকালে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত রবিবার ট্রাইব্যুনাল ১-এ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শেখ হাসিনা সহ ১৩ আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনে প্রসিকিউশন। এই মামলায় পলাতক আসামি ডিজিএফআই এর সাবেক ৫ জন মহাপরিচালকের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ও গ্রেফতার থাকা আসামিদের পক্ষে তাদের আইনজীবীদের অব্যাহতির আবেদনের উপর আজ আদেশ দেবে ট্রাইব্যুনাল। শেখ হাসিনা বিরোধী জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই হত্যা মামলার বিচার চলছে। এই মামলায় সাক্ষ্য দিচ্ছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বর্তমান জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদল কর্মী নয়ন আলীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বাবুপুর মোড় এলাকায় গতকাল সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহত নয়ন নয়লাডাঙ্গার মোড়লটোলা গ্রামের আব্দুল করিমের ছেলে। দুর্বৃত্তরা নয়নের 2 পা 2 হাত কেটে ফেলে রেখে পালিয়ে গেলে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে গুরুতর নয়নকে পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নিলে তিনি মারা গেছেন বলে জানান চিকিৎসক। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড তা উদ্ঘাটনের তদন্ত সহ ঘাতকদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।